দর্শক আমন্ত্রণ যমুনা আইডিসকে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ইরানে বিক্ষোভকারীদের উপর হত্যাযজ্ঞ বন্ধ হয়েছে বললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন হস্তক্ষেপের পথ তৈরি করতে সন্ত্রাসীরা মানুষ হত্যা করেছে দাবি তেহরানের। যুক্তরাষ্ট্রের হুমকি ধামকির পর গ্রিনল্যান্ডে ব্যাপক সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ইউরোপ। সেনা ও সমরযান পাঠালো নরওয়ে, জার্মানি সহ বেশ কয়েকটি দেশ। মার্কিন অভিবাসন সংস্থার বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস। নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষ, ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ। দর্শক আমন্ত্রণ যমুনা আইডিসকে, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। ইরান ইস্যুতে কিছুটা নমনীয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, বিক্ষোভকারীদের উপর হত্যাযজ্ঞ বন্ধ করেছে তেহরান, তবে এখনো হামলার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। পরিস্থিতি বিবেচনায় নেবেন পরবর্তী সিদ্ধান্ত। এদিকে ব্যাপক প্রাণহানির তথ্যকে পশ্চিমা প্রোপাগান্ডা আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আব্বাস আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রকে জড়ানোর লক্ষ্যেই আন্দোলনকারীদের দলে ভিড়ে নিরপরাধ মানুষদের হত্যা করেছে সন্ত্রাসীরা। লাগাতার বিক্ষোভ সহিংসতার পর এখন কিছুটা শান্ত ইরানের পরিস্থিতি। অনেক রাজপথই এখন আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থকদের দখলে। এমনকি আন্দোলন পুরোপুরি নিয়ন্ত্রণের দাবিও করছে তেহরান। এতদিন ইরানকে নানা হুমকি ধামকি দেওয়ার পর এবার ট্রাম্পের কণ্ঠেও ভিন্ন সুর। তার দাবি, বিক্ষোভকারীদের ওপর হত্যাযজ্ঞ চালানো বন্ধ হয়েছে বলে জানতে পেরেছেন তিনি। ইরানে কোনো বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না বলেও মন্তব্য করেন ট্রাম্প। আমাদের বলা হয়েছে যে ইরানে হত্যাকাণ্ড বন্ধ হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর করারও কোনো পরিকল্পনা নেই তাদের। অপরপক্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র আমাদের জানিয়েছে, আমরা তা খোঁজ নিয়ে দেখব। এদিকে ব্যাপক প্রাণহানির তথ্যকে পশ্চিমা প্রোপাগান্ডা আখ্যা দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছেন এর সংখ্যা কয়েকশো। মার্কিন হস্তক্ষেপের আশায় আন্দোলনকারীদের মধ্য থেকে অনেকে নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষ হত্যা করে নিহতের সংখ্যা বাড়াতে চেয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তারা জঙ্গিদের মতো হামলা চালিয়েছে, পুলিশ অফিসারদের জীবিত পুড়িয়ে দিয়েছে, নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়েছে। কেন? কারণ ট্রাম্প বলেছিল প্রাণহানির ঘটনা ঘটলে তিনি হস্তক্ষেপ করবেন। এটি ছিল ট্রাম্পকে জড়ানোর একটি ইসরায়েলি চক্রান্ত। ট্রাম্পের মতো আরাকচিও জানিয়েছেন, বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা নেই তার সরকারের। যদিও এখনো মার্কিন হামলার শঙ্কা থাকায় তেহরানে দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করেছে যুক্তরাজ্য। নিজ দেশের নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে ইতালি ও পোল্যান্ড সহ কয়েকটি দেশ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। প্রায় 5 ঘন্টা বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে ইরানের আকাশ সীমা। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 6:30টায় নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেয় কর্তৃপক্ষ। ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 জানিয়েছে, বর্তমানে পুরোপুরি উন্মুক্ত রয়েছে দেশটির আকাশ সীমা। এরই মধ্যে শুরু হয়েছে বিমান চলাচল। এর আগে মার্কিন হামলার শঙ্কায় আকাশসীমা বন্ধ করে দেয় ইরান, যার জেরে মধ্যপ্রাচ্য জুড়েই বিপুল সংখ্যক ফ্লাইট বিলম্ব হয়। ভারতের লাদাখে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষে বিশাল র্যালি হয়েছে। স্থানীয় সময় বুধবার ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভের প্রতিবাদে রাস্তায় নামে শত শত ভারতীয়। এ সময় অনেকের হাতে ছিল ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির পোস্টার। ইসলামী প্রজাতন্ত্র ও খামেনির পক্ষে স্লোগানও দেয় জনতা। বিক্ষোভের নামে সহিংসতার প্রতিবাদ জানায় তারা। ইমাম খোমেনি মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে হয়েছে এই র্যালি। এদিকে ইরানের আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছে ইসরায়েলিরা। ইরানের সরকার বিরোধী আন্দোলনের পক্ষে সমর্থন জানাতে বুধবার ইসরায়েলের হোলন শহরের সড়কে জড়ো হয় বহু মানুষ। ইরানের পতাকা হাতে স্লোগান দেয় তারা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি পুড়িয়ে জানায় প্রতিবাদ। এ সময় যুক্তরাষ্ট্রের নির্বাসিত স্বঘোষিত যুবরাজ রেজা পাহলভির ছবি হাতেও স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের। মৃত্যুদণ্ড দেয়া হচ্ছে না ইরানের আলোচিত বিক্ষোভকারী এরফান সোলতানিকে।
বৃহস্পতিবার বিচার বিভাগের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। বিচার বিভাগ জানিয়েছে, বর্তমানে ২৬ বছর বয়সী ইরফান কারাজ শহরের কেন্দ্রীয় কারাগারে বন্দী। তার বিরুদ্ধে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বর্তমান সরকার নিয়ে অপপ্রচারের অভিযোগ আনা হয়েছে। বিচার বিভাগ নিশ্চিত করেছে, এসব অভিযোগের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয় না। গত ১০ জানুয়ারি গ্রেফতার করা হয় ইরফানকে। তাকে বুধবার মৃত্যুদণ্ড দেওয়া হবে বলে দাবি করেছিল বিভিন্ন মানবাধিকার সংস্থা। ইরানের বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের জেরে আলোচনায় দেশটির আধা সামরিক বাহিনী বা সিজ ফোর্স। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব মূলত আইআরজিসির এই বিশেষ ইউনিটের। বিভিন্ন সময় দেশটির সরকার বিরোধী আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা রয়েছে তাদের। বিক্ষোভে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে বিভিন্ন সময় বিতর্কেও জড়িয়েছে তারা। এছাড়াও রয়েছে দেশজুড়ে নজরদারি চালানো ও ভয়ভীতি দেখানোর অভিযোগ। সরকার বিরোধী সহিংস বিক্ষোভে উত্তাল ইরান। চলমান আন্দোলন দমনে যে কয়টি বাহিনী সক্রিয় ভূমিকা রাখছে তাদের মধ্যে আলোচিত এক নাম বাসিস ফোর্স। আয়াতুল্লাহ আলী খামেনির শাসন রক্ষায় আন্দোলনকারীদের বিরুদ্ধে বেশ কঠোর অবস্থান প্যারামিলিটারি বাহিনীর। যদিও গুলিবর্ষণ ও ধরপাকড় চালানোর অভিযোগে বেশ সমালোচিত হচ্ছে তারা। বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির প্রভাবশালী এই ইউনিটের কাজ মূলত ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা। ইসলামী শাসনের বিরুদ্ধে যাতে অসন্তোষ না ছড়ায় তা নিশ্চিতে শহর, গ্রাম, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এমনকি পাড়া মহল্লার মসজিদে মসজিদে নজরদারি চালানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়া খামেনি প্রশাসনের সমালোচকদের ভয় ভীতি দেখানো ও গ্রেফতার করার নজিরও রয়েছে বাসিস ফোর্সের। অর্থাৎ নিজ দেশের জনগণের ওপরই এক বিস্তৃত নজরদারি নেটওয়ার্ক গড়ে তুলেছে বাহিনীটি। ইসলামী বিপ্লবের পর হওয়া সব বিক্ষোভ দমনেই রয়েছে বাসিস ফোর্সের ভূমিকা। তাদের কঠোর অবস্থানের কারণেই ২০০৯ সালে সরকার বিরোধী আন্দোলন ও ২০২২ সালে মাহাসা আমিনির মৃত্যুর জেরে দেশজুড়ে ছড়িয়ে পড়া ক্ষোভ সামাল দিতে পেরেছে ইরান সরকার। অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাসিস ফোর্সের বেশ কয়েকজন কমান্ডারের ওপর রয়েছে মার্কিন নিষেধাজ্ঞা। রক্ষণশীল দরিদ্র পরিবারের তরুণদের মূলত এই ফোর্সে নিয়োগ দেওয়া হয়। ৪ দশকেরও বেশি সময় ধরে ইরানে ইসলামী প্রজাতন্ত্র টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তারা। অভিযোগ রয়েছে অনলাইনেও সরকার বিরোধীদের ওপর নজরদারি চালায় বাসিস ফোর্স। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরানের সাথে চলমান উত্তেজনার মধ্যেই দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বহর নিয়ে গন্তব্যস্থলে রওনা দিয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যেখানে রণতরী ছাড়াও বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার, ফ্রিগেট ও সাবমেরিন রয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউজ নেশন নিশ্চিত করেছে তথ্যটি। দাবি, পেন্টাগনের নির্দেশে আগামী ১ সপ্তাহের মধ্যেই সেন্ট্রাল কমান্ড এরিয়াতে পৌঁছাবে এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। মধ্যপ্রাচ্য সহ উত্তর পূর্ব আফ্রিকা, মধ্য ও দক্ষিণ এশিয়ার মোট ২১টি দেশ নিয়ে গঠিত যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ভৌগোলিক অবস্থান। ইরানের হামলার শিকার হতে পারে এমন শঙ্কায় ব্যাপক সতর্কতা নেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোয়। ঝুঁকি বিবেচনায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে কাতার, কুয়েত, ইরাক ও বাহরাইনের যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে। বাড়তি নজরদারির পাশাপাশি যোগাযোগে গঠন করা হয়েছে কোঅর্ডিনেশন সেল। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বেশ কিছু কর্মীকে। ইরানে হামলা চালালে আক্রান্ত হবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়া হবে। আগেই এমন হুঁশিয়ারি দিয়েছে তেহরান। রক্তের শেষ ফোঁটা দিয়েও দেশ রক্ষার অঙ্গীকার করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলায় সহায়তাকারী দেশগুলোও হামলার টার্গেট হবে বলে সতর্ক করেন। এমন পরিস্থিতিতে ঝুঁকিতে পড়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনারা। স্থায়ী অস্থায়ী মিলিয়ে অঞ্চলটির ১৯টি স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ঘাঁটি। মোতায়েন রয়েছে ৪০ থেকে ৫০ হাজার সেনা, সবচেয়ে বেশি কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে। বিশ্লেষকরা মনে করছেন এগুলোই হতে পারে ইরানের টার্গেট, তাই নিরাপত্তা জোরদার করা হয়েছে ঘাঁটিগুলোতে। সর্বোচ্চ সতর্কাবস্থায় মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের হেডকোয়ার্টার্স কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ওই ঘাঁটিতে মোতায়েন রয়েছে ১০,০০০ সেনা। সেখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বেশ কিছু কর্মীকে। বাড়তি নজরদারির পাশাপাশি খুবই সীমিত করা হয়েছে প্রবেশাধিকার। সেখানে একটি কোঅর্ডিনেশন সেল গঠন করেছে সেন্টকম।
সতর্কাবস্থায় বাহরাইনের যুক্তরাষ্ট্রের নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি এনএসএ, যেখানে মোতায়েন রয়েছে মার্কিন নেভির 5th ফ্লিট। কুয়েতের মার্কিন দূতাবাস জানিয়েছে দেশটিতে তাদের ঘাঁটি ক্যাম্প আরিফজান, ক্যাম্প বোয়েরিং, আলী আল সালেম বিমান ঘাঁটি, ক্যাম্প প্যাট্রিয়টের সুরক্ষা নিশ্চিতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। কর্মী সংখ্যা কিংবা কার্যক্রম আপাতত অপরিবর্তিত থাকলেও পর্যবেক্ষণ করা হচ্ছে পরিস্থিতি। এছাড়াও হামলার ঝুঁকিতে রয়েছে ইরাকের যুক্তরাষ্ট্রের আল আসাদ ও ইরবিল বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা এবং সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি। ইরানের সাথে উত্তেজনায় সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে এসব মার্কিন ঘাঁটিতেও। ডরথি দাস্টিন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের হুমকি ধামকি সত্ত্বেও ভাটা পড়বে না রাশিয়া ইরান সম্পর্কে। অন্য কোনো দেশ এই বন্ধনের ভিত্তি পরিবর্তন করতে পারবে না, এমন মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। আমার মনে হয় না তৃতীয় কোনো পক্ষ রাশিয়া ইরান সম্পর্কের প্রকৃতি বদলাতে পারে। এই সম্পর্ক দুই দেশের প্রেসিডেন্টের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে প্রতিষ্ঠিত। এটি উভয় রাষ্ট্র এবং জাতির স্বার্থে কাজ করে, যা বাস্তবায়নে মস্কো তেহরানের কাজ চালিয়ে যাওয়া উচিত। যুক্তরাষ্ট্রের হুমকি ধামকির বিপরীতে রীতিমতো সামরিক দুর্গে পরিণত হচ্ছে গ্রিনল্যান্ড। সার্বভৌমত্ব রক্ষায় এবার দ্বীপটিতে একযোগে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ইউরোপের দেশগুলো। সেনা, সামরিক, আকাশযান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, জার্মানি ও ফ্রান্সের মতো দেশ। সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। পৃথিবীর কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে অন্যতম গ্রিনল্যান্ড, যার অবস্থান ঠিক আর্কটিক ও আটলান্টিক মহাসাগরের মাঝে। রাশিয়া সহ পুরো সুমেরু বৃত্তের উপর খুব সহজেই নজরদারি করা যায় এই দ্বীপ থেকে, যার দখল নিতে এক প্রকার মুখিয়ে আছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুমকি ধামকিতে যখন সার্বভৌমত্ব হারানোর ঝুঁকিতে গ্রিনল্যান্ড, তখন অঞ্চলটির সমর্থনে যুক্তরাষ্ট্রের মুখোমুখি অবস্থান নিয়েছে ন্যাটো। বিশ্বের সর্ববৃহৎ দ্বীপে সামরিক উপস্থিতি বৃদ্ধিতে উঠে পড়ে লেগেছে ইউরোপ। বুধবার পূর্ব ঘোষণা অনুযায়ী গ্রিনল্যান্ডে সেনা মোতায়েন করে ডেনমার্ক। রাজধানীর নুক বিমানবন্দরে একটি সামরিক কার্গো বিমানে করে অবতরণ করেন সামরিক সদস্যরা। আর্কটিক সার্কেলের সুরক্ষা বিবেচনায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ড্যানিশ কর্তৃপক্ষ। উত্তেজনা আর্কটিক অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গ্রিনল্যান্ড এবং এর আশেপাশে আমাদের উপস্থিতি বৃদ্ধি করা প্রয়োজন। গ্রিনল্যান্ড সরকারের সাথে আলোচনা করে এবং ন্যাটো মিত্রদের সহযোগিতায় আর্কটিক এবং উত্তরাঞ্চলে আমাদের সামরিক উপস্থিতি এবং অনুশীলন কার্যক্রম বৃদ্ধি করতে সম্মত হয়েছি। এর আগে গ্রিনল্যান্ড কর্তৃপক্ষের অনুরোধে সেখানে সামরিক কর্মকর্তাদের একটি দল মোতায়েন করে সুইডেন। নরওয়ে সেনা সদস্যরাও যুক্ত ছিল দলটিতে। এদিকে দ্বীপটির সুরক্ষার কথা বিবেচনায় সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ন্যাটোর দুই প্রভাবশালী দেশ জার্মানি ও ফ্রান্স। একই ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। স্বায়ত্তশাসিত হলেও রাজনৈতিকভাবে ডেনমার্কের অংশ গ্রিনল্যান্ড। সম্প্রতি ইউরোপের এই দ্বীপের নিয়ন্ত্রণ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি করেছে যুক্তরাষ্ট্র। আঞ্চলিক ও জাতীয় সুরক্ষা বিবেচনায় বেশ কয়েকবার গ্রিনল্যান্ড দখলে নেয়ার দাবি জানিয়েছে ট্রাম্প প্রশাসন। ক্ষমতার প্রথম মেয়াদে 2019 সালেও অঞ্চলটি নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। অনিক রহমান, যমুনা নিউজ। এক সপ্তাহের ব্যবধানে আবারও মার্কিন অভিবাসন সংস্থার কর্মকর্তার গুলি ছোড়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস এলাকায়। অভিবাসন কর্মকর্তাদের লক্ষ্য করে আতশবাজি ছোড়ে বিক্ষোভকারীরা। ব্যাপক বিক্ষোভ সহিংসতার পাশাপাশি চলে ভাঙচুর ও অগ্নিসংযোগ। আইসি কর্মকর্তাদের এমন সহিংসতার ঘটনার নিন্দা জানিয়েছেন মিনিয়াপোলিসের মেয়র। ফেডারেল কর্মকর্তাদের টার্গেট করে ছোড়া হচ্ছে আতশবাজি। বিক্ষোভকারী ও অভিবাসন বিষয়ক সংস্থার পাল্টাপাল্টি সংঘর্ষে আবারও রণক্ষেত্র যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস এলাকা। এক সপ্তাহের ব্যবধানে ফের আইসি কর্মকর্তা কর্তৃক ঘটল গোলাগুলির ঘটনা। বুধবার ভোরে উত্তর মিনিয়াপোলিসের 24th অ্যাভিনিউ নর্থের একটি ব্লকে পায়ে গুলি করে আহত করা হয় ভেনেজুয়েলার এক অভিবাসীকে। আইসি কর্মকর্তাদের দাবি, সন্দেহভাজন অন্য আরেকজনকে পাকড়াও করতে অভিযান চলছিল ওই এলাকায়। এ সময় গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে ওই অভিবাসী। পার্ক করা আরেকটি গাড়িকে ধাক্কা দেওয়ার পর দৌড়ে ঘটনাস্থল থেকে পালানোর সময় গুলি ছোড়ে আইসির এক কর্মকর্তা। এ ঘটনার পর ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে মিনিয়াপোলিসের ওই এলাকায়। প্রতিবাদে জড়ো হয় মানুষ। কর্মকর্তাদের উপর আতশবাজি ছুড়ে চলে প্রতিবাদ। ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুরের পাশাপাশি বেশ কিছু যানবাহনে অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা।
আজ ভোর 7টা নাগাদ একটি গোলাগুলির ঘটনার কল পায় মিনিয়াপোলিস পুলিশ। প্রাথমিক তথ্য অনুযায়ী ফেডারেল এজেন্টের এক কর্মকর্তার গুলিতে আহত এক ব্যক্তি দৌড়ে আশ্রয় নেয় একটি বাড়িতে, কিন্তু অস্বীকৃতি জানান বাইরে আসতে। এক পর্যায়ে ওই বাড়িতে ঢুকে তাকে আটক করে হাসপাতালে পাঠান ফেডারেল এজেন্ট কর্মকর্তারা। অভিবাসন কর্মকর্তাদের এমন সহিংসতা ছড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছেন মিনিয়াপলিসের মেয়র। বিশৃঙ্খলার জবাবে আরও অরাজক পরিস্থিতি সৃষ্টি না করার আহ্বান জানান বিক্ষোভকারীদের। চলতি বছর মিনিয়াপলিসে গোলাগুলি ও সহিংসতা ছড়ানোর একটি বড় অংশই আইসিই ঘটিয়েছে, যা নিশ্চিতভাবে এই এলাকার জন্য বেশ অনিরাপদ। আইসিই এর এমন আচরণ জঘন্য ও অসহনীয়। যারা বিশৃঙ্খলা ছড়াচ্ছেন, দয়া করে থামুন। এটি কোনো সমাধান নয়। ট্রাম্পের তৈরি বিশৃঙ্খলার জবাবে আমরা আর সহিংসতা ছড়াতে পারি না। এর আগে গেল সপ্তাহে অভিবাসন কর্মকর্তাদের ছোড়া গুলিতে নিহত হন রেনে গুড নামের এক মার্কিন নারী। যে ঘটনার জেরে এখনও ব্যাপক উত্তেজনা বিরাজ করছে মিনিয়াপলিস সহ যুক্তরাষ্ট্রের অনেক শহরে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ শুরু করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বুধবার এই তথ্য নিশ্চিত করেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। ট্রাম্পের 20 দফা শান্তি চুক্তির পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে এই ধাপে, যাতে অন্তর্ভুক্ত রয়েছে গাজা নিরস্ত্রীকরণ, টেকনোক্র্যাটিক সরকার গঠন ও উপত্যকা পুনর্গঠন। পোস্টে জানান উইটকফ। তিনি আরও জানান, গাজার শাসন ব্যবস্থা পুরোপুরি ঢেলে সাজাতে গঠিত হবে একটি অন্তর্বর্তীকালীন সরকার। হামাসকে নিজেদের দায়বদ্ধতা থেকে চুক্তির শর্ত পুরোপুরি মেনে বন্দী হস্তান্তর করতে বলেন উইটকফ। না হলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। যুক্তরাষ্ট্রে বন্দী ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে দেশটিতে। বুধবার গ্র্যান্ড মার্চ অফ ওয়ার্কার্স নামের এই র্যালিতে অংশ নেয় হাজার হাজার শ্রমজীবী মানুষ। ভেনেজুয়েলার পতাকা, প্ল্যাকার্ড হাতে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মুক্তির দাবিতে নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা। নিজ দেশে মার্কিন হস্তক্ষেপের প্রতিবাদও জানান। 17 মার্চ দ্বিতীয়বারের মতো মার্কিন আদালতে তোলা হবে মাদুরো ও তার স্ত্রীকে। মাদক পাচার, অবৈধ অস্ত্র রাখা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ একগুচ্ছ অভিযোগ তোলা হয়েছে তাদের বিরুদ্ধে। ভেনেজুয়েলার মার্কিন অভিযান সংক্রান্ত গোপন নথি ফাঁসকারী ব্যক্তিকে শনাক্ত ও আটক করা হয়েছে। জাতীয় প্রতিরক্ষা বিষয়ক নথি অবৈধভাবে নিজের কাছে রাখা ও ফাঁসের দায়ে অভিযুক্ত করা হয়েছে পেন্টাগনের ওই কর্মীকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এসব তথ্য। ভেনেজুয়েলায় অভিযানের গোপন তথ্য ফাঁসকারীকে শনাক্ত করা হয়েছে। এরকম আরও কয়েকজন থাকতে পারে, যাদের কথাও জানানো হবে। এ বিষয়ে তদন্ত চলছে। মূল তথ্য ফাঁসকারী এখন জেলে এবং অনেকদিন সেখানেই থাকবেন। সবকিছু যথাসময়ে জানানো হবে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক সাংবাদিকের বাসভবনে অভিযান চালিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। প্রশাসনের গোপন নথি সংগ্রহ করে নিজের কাছে রাখার অভিযোগ উঠেছে সাংবাদিক হানা ন্যাটানসনের বাড়িতে। সরকারি কর্মীদের ছাঁটাই বিষয়ক একটি অনুসন্ধানী প্রতিবেদনে কাজ করছিলেন তিনি। অভিযান চালিয়ে তার ব্যক্তিগত ল্যাপটপ, মোবাইল ফোন, ঘড়ি সহ বেশ কিছু ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করেছে FBI। সাংবাদিকের বাড়িতে অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন অনেক গণমাধ্যম এবং বিভিন্ন সংগঠন। নাটকীয় অভিযানে হাঙ্গেরিতে তীব্র তুষারপাতে জমাট বেঁধে যাওয়া লেক থেকে একটি কুকুরকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। মঙ্গলবার ঝুঁকি নিয়েই এই উদ্ধার অভিযান চালানো হয়। বিশেষ সরঞ্জাম ব্যবহার করে তারা বরফের মধ্যে হিমশীতল পানিতে আটকে পড়া কুকুরটির কাছে পৌঁছায়। প্রকাশিত ভিডিওতে দেখা যায় বরফ ভেঙে একজন ডুবুরি ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত কুকুরটিকে ভেলায় তুলে নিরাপদে তীরে নিয়ে আসেন। তীরে পৌঁছানোর পর তোয়ালে ও কম্বল দিয়ে প্রাণীটির শরীরের তাপমাত্রা স্বাভাবিক করার চেষ্টা করা হয়। পরবর্তীতে চিকিৎসার জন্য পশু চিকিৎসকের কাছে পাঠানো হয় কুকুরটিকে। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্ক। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।